আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা পদার্থ বিজ্ঞান বহু নির্বাচনী প্রশ্ন সমাধান 4 নম্বরে টেস্ট পেপার সলভ। তাহলে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে একটা 17.53 সেন্টিমিটার লম্বা দণ্ডকে একটা স্কেল দ্বারা পরিমাপ করা হলে দৈর্ঘ্য পাওয়া গেল 70.6 সেন্টিমিটার। স্কেলের ক্ষুদ্রতম স্কেলের দৈর্ঘ্য হচ্ছে ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। তাহলে আমাদের আসল দৈর্ঘ্য হচ্ছে 70.5 সেন্টিমিটার, কিন্তু পাওয়া গেল 70.6 সেন্টিমিটার। তাহলে আমাদের ত্রুটি কতটুকু? ত্রুটিটা আমাদের বের করতে হবে হচ্ছে দুইটার পার্থক্য বের করতে হবে। পার্থক্য হবে হচ্ছে 70.6 মাইনাস 70.53 ইজ ইকুয়াল টু 0.07 সেন্টিমিটার। দুইটা সেন্টিমিটারে ছিল, তাহলে 0.07 সেন্টিমিটার। আর উত্তর যেহেতু মিলিমিটারে আছে, এটাকে মিলিমিটারে নিতে হবে। মিলিমিটারে নিলে 0.7 মিলিমিটার আসবে। এরপর 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত। আপেক্ষিক ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি 0.7 মিলিমিটার ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। পরিমাপকৃত মান হচ্ছে 17.6 সেন্টিমিটার, মিলিমিটারে নিলে 176 মিলিমিটার। তাহলে এটাকে আমরা আপেক্ষিক ত্রুটি প্রকাশ করতে চাইলে 100% বানিয়ে দিব। তাহলে আমাদের মানটা আসবে হচ্ছে 0.398%। 0.398%। ওকে, তারপরে যাই। ভোল্ট মিটারের সাহায্যে একটা ড্রাই সেলের দুই পাশে বিভব পার্থক্য মেপেজ হচ্ছে 12 ভোল্ট এবং আমাদের যে আধান কুলম্ব মেপেজ হচ্ছে 10 কুলম্ব। আর এখন কাজের পরিমাণ বের করতে হবে। আমরা জানি V is equal to W divided by Q, তাহলে W is equal to VQ। তাহলে VQ হবে 12 গুণ 10, 12 গুণ 10 হচ্ছে 120 জুল আসবে। আচ্ছা, তারপরে প্রশ্ন 100 ওয়াট বাল্বের ফিলামেন্টের রোধ কত এসি উৎস। তো এখন যখন এসি উৎস বলবে আমরা বুঝতে পারবো V হচ্ছে 220 ভোল্ট, আর আমাদেরকে W দিয়ে দিয়েছে অর্থাৎ ওয়াট হচ্ছে মানে P দিয়ে দিয়েছে ক্ষমতা দিয়ে দিয়েছে 100 ওয়াট। তাহলে আমরা জানি P is equal to V square divided by R। তো এখানে এই V square এর জায়গায় 220 স্কয়ার আর R হচ্ছে নিচে, আর এর মান আমরা জানি না। এখন এটা মুছে আমরা বুঝতে পারছি P is equal to এত ডিভাইডেড বাই R। এখানে আর নিয়ে এসে পিটা যদি আমি নিচে আনি তাহলে কিন্তু এই মানটা পেয়ে যাব। এরপর নিচে 100 চলে আসবে, এখান থেকে এটা ভাগ এটা 484 আসবে, 484 ওহম। তারপরের প্রশ্নে একটা দণ্ডকে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেল পাঠ পাওয়া গেল হচ্ছে 6 সেন্টিমিটার। তারপরে ভার্নিয়ার সমপাতন পাওয়া গেল 7 আর ভার্নিয়ার ধ্রুবক পাওয়া গেল 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটার। তাহলে এই 6 সেন্টিমিটারকে আমরা বলতে পারি 60 মিলিমিটার। আর এখন এটা হচ্ছে আমাদের প্রধান স্কেল পাঠ 60 মিলিমিটার প্লাস ভার্নিয়ার সমপাতন গুণ ভার্নিয়ার ধ্রুবক। তাইলে এটা হিসাব করার পরে আসবে 60.7 মিলিমিটার। 60 প্লাস 7 গুণ 0.1, 60.7 মিলিমিটার অথবা 6.07 সেন্টিমিটার। 6.07 সেন্টিমিটার আমাদের উত্তর। তারপরে কে সূর্য কেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করে। কোপারনিকাস। আমাদের অপশনের সাথে মিল রেখে উত্তর করতে হবে। এটার উত্তরটা হবে হচ্ছে কোপারনিকাস। তারপরে প্রশ্ন রিওস্টেট কি। পরিবর্তনশীল রোধক বা পরিবর্তিত রোধক যেটা, সেটাকে বলা হয় রিওস্টেট। চলতরিতে আমরা পেয়েছি। বিপজ্জনক বিদ্যুৎ প্রবাহ বন্ধ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেক করে দেয়। সার্কিট ব্রেক করার ফলে কি হয়, আর তড়িৎ প্রবাহ হতে পারে না, এবং যখন বিপজ্জনক কোনো সার্কিট দেখা যায় এই সার্কিট ব্রেকার ব্যবহার করে ওইটাই তড়িৎ প্রবাহ বন্ধ করে দেওয়া যায়, তার ফলে কোনো দুর্ঘটনা ঘটে না, দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়। এটাই সার্কিট ব্রেকারের কাজ। এরপর স্ক্রু গজের ত্রুটি শূন্য ত্রুটি অথবা ব্যাকলেশ ত্রুটি। ধনাত্মক ত্রুটি হচ্ছে স্লাইড ক্যালিপার্সের ত্রুটি, ধনাত্মক ঋণাত্মক এগুলো স্লাইড ক্যালিপার্সের। আর শূন্য ত্রুটি এবং যে ব্যাকলেশ ত্রুটি বলা হয়, এই দুইটা ত্রুটি হচ্ছে স্ক্রু গজের ক্ষেত্রে দেখা যায়। তারপরে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ত্বরণটা সবসময় G is equal to 9.8 থাকে, অর্থাৎ অপরিবর্তিত থাকে। এরপরে বেগ সময়ের সমানুপাতিক, V is proportionate to T, এটাও সঠিক। এরপরে সরণ সময়ের সমানুপাতিক। সরণ কিন্তু সময়ের সমানুপাতিক না, সরণটা হচ্ছে উচ্চতা হচ্ছে এই যে সময়, এই সময়ের বর্গের সমানুপাতিক। সময়ের সমানুপাতিক না, সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে প্রথম দুইটা সঠিক, তারপরেরটা না। এইটা হবে, কিন্তু আমাদের অপশনে দেওয়া আছে এটা হবে না। তারপরেরটাই যাই।
তারপরে দেওয়া আছে সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি। সূর্যের চারদিকে, এটা সূর্য, এর চারদিকে পৃথিবী হচ্ছে একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এই উপবৃত্তাকার কক্ষপথে সে কিন্তু ঠিক প্রায় 365 দিনে একবার করে ঘুরছে, একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে, একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পরপর, নির্দিষ্ট পর্যায়কাল পরপর একবার করে ঘুরে আসছে। এই জন্য এটাকে আমরা কি বলবো, পর্যায়বৃত্ত গতি বলবো। কিন্তু এটা কোনো ঘূর্ণন গতি হবে না। কারণ কি? কারণ এটা উপবৃত্তাকার। যদি বৃত্তাকার কক্ষপথ হতো তাহলে এটাকে আমরা ঘূর্ণন গতি বলতে পারতাম, কিন্তু এটা উপবৃত্তাকার দেখে ঘূর্ণন গতি হবে না। এরপরের প্রশ্ন হচ্ছে, একটি সমতল দর্পণকে কত কোণে ঘোরালে প্রতিফলিত রশ্মি 60 ডিগ্রি কোণে ঘুরে যাবে। তো একটা সমতল দর্পণকে আমরা যদি থিটা ডিগ্রি কোণে ঘুরাই, তাহলে প্রতিফলন কোণ 2 থিটা কোণে ঘুরে যাবে। তার মানে যত কোণে ঘোরাবো তার দ্বিগুণ করে ঘুরে যাবে। তাহলে আমরা যদি 30 ডিগ্রি ঘুরাই তাহলে তার দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ ঘুরে যাবে 2 গুণ 30, 2 গুণ 30 মানে হচ্ছে 60 ডিগ্রি, এতটুকু ঘুরবে। এরপরে গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে কি বলা হয়। যেমন এরকম একটা কথা চিন্তা করতে পারি, এটা একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এইটা একটা গোলকের অংশ, এই যে একটা গোলকের অংশ, এই গোলকের কেন্দ্রটাকে আমরা কি বলবো, এই কেন্দ্রটাকে বলবো হচ্ছে সি। সি হচ্ছে সেন্টার অফ কার্ভেচার বা বক্রতার কেন্দ্র। আর এই যে এইটা এবং এই পৃষ্ঠের উপরে যে বিন্দুটা, এই গোলীয় দর্পণের পৃষ্ঠের উপর যে বিন্দুটা, এটাকে বলা হয় পি, পোল বা মেরু। মেরু এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে আছে হচ্ছে এফ। এই এফ কে বলা হয় হচ্ছে ফোকাস, প্রধান ফোকাস। তারপরে এই তিনটার কথা আমাদের মনে রাখতে হবে। একদম মাঝখানে প্রধান ফোকাস, আর এই যে এই গোলকটা যে আছে, এই গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের মাঝখানকে বলা হয় সি, সেন্টার অফ কার্ভেচার বা বক্রতার কেন্দ্র। আর এই যে এই গোলীয় দর্পণটার যে বিন্দুটাতে এই প্রধান অক্ষটা গিয়েছে, যে বিন্দুর উপর দিয়ে প্রধান অক্ষটা গিয়েছে, সেটা হচ্ছে পি বা পোল বা মেরু। তারপর আর এই যে এখানে একটা দেওয়া আছে, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে বি আর, আর এখানে আরেকটা দেওয়া আছে, এটা হচ্ছে পি কিউ। এখন এদিক দিয়ে গিয়েছে সময় এবং উপরের দিকে গিয়েছে বেগ, উপরের দিকে গিয়েছে সরণ মিটার বা এস হচ্ছে এখানে সরণ। তাহলে এ বিন্দুতে বেগ কত? এ বিন্দুতে বেগ আমরা জানি, বেগ মানে হচ্ছে সরণ ভাগ সময়। তার মানে এই যে সরণ আর এই যে সময়, এই দুইটা ভাগ করলে আমরা পেয়ে যাবো বেগ। তার মানে সরণটা এখানে কি, সরণটা হচ্ছে এবি, আর এখানে এই নিচে যে সময়টা, এটা হচ্ছে বিআর। আর এইটা আমরা পেলাম হচ্ছে কি, এই যে থিটা, এই থিটা কোণের ট্যান পেলাম, ট্যান থিটা। এই ট্যান থিটাটাই কিন্তু এই ঢাল নির্দেশ করে, এই ঢালটাই হচ্ছে আমাদের বেগ। তাইলে আমরা সরণ বনাম সময় এই লেখচিত্রে যে ঢালটা দেখি, এই ঢালটা কি নির্দেশ করছে? বেগ নির্দেশ করছে। এই বিন্দুটাতে এই ঢালটা নির্দেশ করছে বেগ। তাহলে এটা হবে এবি ডিভাইডেড বাই বিআর। এরপরে নিচের কোনটি অনবায়নযোগ্য শক্তির উৎস? নিউক্লিয়ার শক্তি। নিউক্লিয়ার শক্তি এক প্রকার অনবায়নযোগ্য শক্তি। এরপরে কাজের মাত্রা কোনটি? কাজ হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। এফ হচ্ছে বল, বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2, আর এস হচ্ছে সরণ, সরণের মাত্রা হচ্ছে এল। তাহলে দুটা মিলে হয় হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এটা হচ্ছে কাজের মাত্রা। তারপরে মুক্তভাবে পড়ন্ত বস্তু 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? তো আমরা জানি h is proportionate to t স্কয়ার। তাহলে 1 সেকেন্ডের জন্য কি হবে? 1 স্কয়ার, আর 1 স্কয়ার থেকে h এর মান আসবে 1। তাহলে 2 স্কয়ার থেকে h এর মান আসবে 4, 3 স্কয়ার থেকে h এর মান আসবে হচ্ছে 9। তাহলে এই t স্কয়ারের জন্য h আসে, 1 স্কয়ারের জন্য 1, 2 স্কয়ারের জন্য 4, 3 স্কয়ারের জন্য 9। তাহলে 1, 2 আর 3 সেকেন্ডের জন্য আসবে 1, 4 আর 9 মিটার। 1, 4 আর 9 মিটার। তাহলে এটার অনুপাতটা হবে হচ্ছে 1:4:9। তারপরে একটা বস্তুকে খাড়া উপরের দিকে 98 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে এটি কত সময় শূন্য থাকবে? 98 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের এখানে আদিবেগ, আর আমরা জানি বিচরণকালের সূত্র হচ্ছে 2u ডিভাইডেড বাই g। তাইলে 2 গুণ 98 ভাগ 9.8 হচ্ছে 20। তাহলে এটার উত্তর আসবে হচ্ছে 20 সেকেন্ড। 20 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে বিচরণকালের সূত্র।
তো এখন আমরা জানি যে v is equal to u minus dt। এটা কখন? যখন আমরা এটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কথা বলছি। তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় v হচ্ছে 0, u এর মান এখানে 98, তাই এটা 98 মাইনাস gt। তাইলে 98 is equal to gt। তাইলে t is equal to 98 divided by g বা 98 divided by 9.8, তাইলে আসে কত? 10 সেকেন্ড আসে। 10 সেকেন্ড হচ্ছে নিক্ষিপ্ত বস্তু নিচ থেকে উপরে যেতে কতটুকু সময় লেগেছে। এখন উপর থেকে আবার যখন নিচে আসবে একই সময় লাগবে, তাহলে এই 10 এর সাথে আমরা কি করব? 2 দিয়ে গুণ করে দিব, তাইলে আসবে হচ্ছে 20 সেকেন্ড। ওইভাবে করে 20 সেকেন্ডটা আসছে। এটা হচ্ছে সংক্ষেপে করে ফেলা 2u divided by g দিয়ে। তারপরে আলো এক প্রকার শক্তি, এক ধরনের তাড়িৎ চৌম্বক তরঙ্গ কোন মাধ্যমে সরল পথে চলে। আলো এক ধরনের শক্তি, এই যে E is equal to mc স্কয়ার, এখানে আমরা দেখতে পাই যে c স্কয়ার দিয়ে আলোর বেগ বোঝানো হচ্ছে। তো আলোর বেগে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া হয় তখন আমরা এই রূপান্তরটা দেখতে পাই যে ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? আলো এক ধরনের শক্তি কিন্তু হয়। কারণ এই যে আলো আমরা দেখতে পাচ্ছি, আমাদের যে বাল্ব জ্বলছে, বাসা বাড়িতে লাইট জ্বলতে পারে, এবং সূর্য থেকে যে আলো আসছে এটাও হচ্ছে কিভাবে আসে? এক প্রকার শক্তি হিসেবে। তো আলো অনেক সময় শক্তি হতে পারে, অনেক সময় পদার্থ হতে পারে। এর আচরণটা একটু জটিল, অন্যান্য পদার্থ বা শক্তির তুলনায় আলোর আচরণটা জটিল। তাই কিছু সময় আলোর আচরণকে পদার্থের মতো বলা যায়, কিছু সময় শক্তির মতো বলা যায়। আর একটা তরঙ্গ হিসেবে আমরা জানি আলো হচ্ছে এক প্রকার তাড়িৎ চৌম্বক তরঙ্গ, তাড়িৎ চৌম্বক তরঙ্গ। আর এই ধরনের তরঙ্গগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রবাহের চলাচলের জন্য মাধ্যম প্রয়োজন হয় না। কিন্তু আলো যখন কোনো মাধ্যমে আসবে তখন এটা সরলরৈখিক ভাবে আসবে, সরলরৈখিক ভাবে, আঁকা বাঁকা ভাবে কিন্তু কখনো আসবে না, সরল রেখায় আসবে। ওকে, তারপরে মোটর শক্তি, তড়িৎ মোটর তড়িৎ শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে? এই যে তড়িৎ মোটর, এই মোটরের মধ্যে দেখা যায় যে তড়িৎ শক্তি যাচ্ছে, যাওয়ার পরে এই যে আমাদের বাসা বাড়ি যে ফ্যান চলছে, এই ফ্যান অথবা লাইট অথবা যাই হোক, এই যে এই তড়িৎ শক্তি, বিদ্যুৎ শক্তিটাকে ফ্যান ঘোরানোর সময় কোন শক্তিতে রূপান্তর করলো? একটা যন্ত্রের মধ্যে যাচ্ছে, তড়িৎ শক্তি একটা যন্ত্রে যাচ্ছে, তাহলে কোন শক্তিতে রূপান্তর হচ্ছে? যান্ত্রিক শক্তি। তাহলে এই ফ্যানে যখন যাচ্ছে, এই বাসা বাড়িতে যখন যাচ্ছে একটা মোটর, এই তড়িৎ শক্তিটাকে কোন শক্তিতে রূপান্তর করছে? যান্ত্রিক শক্তিতে রূপান্তর করছে। এরপরে কোন বস্তুর গতিশক্তি 9 গুণ করা হলে বেগ কত গুণ করতে হবে? তো গতিশক্তি হচ্ছে ই কে যদি আমি 9 গুণ করতে চাই তাহলে আমার বেগ কত গুণ করতে হবে? আমরা জানি ই কে ইজ প্রপোর্শনেট টু ভি স্কয়ার, কারণ ই কে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। তাইলে এখন আমরা যদি এই ভির মানটা এই ই কেটা আমি 9 গুণ করতে চাই, তাইলে 9 ইজ প্রপোর্শনেট টু যদি ভি স্কয়ার হয়, তাইলে এখানে আমি যদি রুট করে দেই তাইলে কত হবে? 3 ভি হবে। তাইলে 9 রুট করলে কি হবে? 3 হবে। তাহলে আমার বেগটাকে কত গুণ করতে হবে? এই 3 গুণ করতে হবে, বেগটাকে 3 গুণ করতে হবে। যদি আমি এই গতিশক্তি 9 গুণ করতে চাই তাহলে আমার কি হবে? বেগটাকে 3 গুণ করতে হবে। ওকে, তারপরে এক ব্যক্তি দর্পণের সামনে দাঁড়িয়ে নিজ দৈর্ঘ্যের চেয়ে দ্বিগুণ দৈর্ঘ্যের প্রতিবিম্ব দেখতে পান, বিম্বের রৈখিক বিবর্ধনের মান কত? তো এখন আমি এতটুক আমি দেখতে পাই আমার দ্বিগুণ প্রতিবিম্ব, তাই আমার এল প্রাইম ডিভাইডেড বাই এল এর মান কত? এটা হচ্ছে আমার প্রতিবিম্বের দৈর্ঘ্য, আমার প্রতিবিম্ব হচ্ছে আমার দ্বিগুণ, তাইলে এটা হচ্ছে আমি আর এটা হচ্ছে আমার প্রতিবিম্ব, আমার দ্বিগুণ। তাইলে আমি কাটা, আমার প্রতিবিম্ব বাকি থাকে দ্বিগুণ, তাইলে বিবর্ধনের মান কত হয়? দ্বিগুণ। আমার চেয়ে দ্বিগুণ কোনো বস্তু যদি আমি দেখি, বিবর্ধনের মান কত হবে? আমার চেয়ে কত বড় বস্তুটা এটার উপর নির্ভর করছে, দ্বিগুণ। আর আমি যদি আমার অর্ধেক কাউকে দেখি তাহলে বিবর্ধনের মান কত হবে? অর্ধেক। আমার সমান কাউকে দেখলে কি হবে? বিবর্ধনের মান 1 হবে। এরপর দর্পণ, একটা দর্পণ দিয়ে দিয়েছে, অবতল দর্পণ। এই ক্ষেত্রে আমাদের এটা হবে হচ্ছে ও এ, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে এফ, এটা হচ্ছে সি, এবং এই মাঝখান দিয়ে হচ্ছে 10 সেন্টিমিটার আছে, 10 সেন্টিমিটার। দর্পণটির বক্রতার ব্যাসার্ধ কত? এফ যেহেতু 10 সেন্টিমিটার, সি হবে কত? এটার দ্বিগুণ, 10 সেন্টিমিটারের দ্বিগুণ, তাহলে 20 সেন্টিমিটার হবে। এরপর এও লক্ষ্যবস্তুর বিম্ব কি হবে? এও লক্ষ্যবস্তুর বিম্ব, এটা যেহেতু একদম সি বিন্দুতে অবস্থিত ওয়ে, তাহলে এটা কি হবে? কোনো কিছু যদি সি বিন্দুতে থাকে তাহলে এই দিক দিয়ে যাবে, এফ দিয়ে যাবে, আবার এই দিক দিয়ে যাবে, বরাবর যাবে, এবং উল্টো দিক দিয়ে আমরা মিলালে দেখবো যেটা একদম ওয়ে বিপরীতে মিলেছে,
ওয়ে যতটুকু এইটাও ততটুকু। তাইলে এই লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্ব দুইটার দৈর্ঘ্য কি হবে? দুটার দৈর্ঘ্য সমান হবে। আর দুটোর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে বিবর্ধনের মান কত হবে? সমান সমান কাটাকাটি করলে আসে 1, তাহলে বিবর্ধনের মান 1 হবে। এবং এই লক্ষ্যবস্তুর তুলনায় দেখা যাচ্ছে যে প্রতিবিম্বটা আসছে এটা উল্টা, উল্টা হচ্ছে বাস্তব হচ্ছে। তাইলে আমরা বলতে পারি আমাদের এটা বাস্তব হচ্ছে এবং উল্টো হচ্ছে। আবার বাস্তবের জায়গায় অনেক সময় সৎ বলতে পারি, সৎ। তারপর 20 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটা অবতল দর্পণ থেকে 20 সেন্টিমিটার দূরে বস্তু রাখা আছে, প্রতিবিম্বর দূরত্ব কত? তাহলে এই যে 20 সেন্টিমিটার একটা বক্রতার ব্যাসার্ধ আছে এটা। তো এখন এই বক্রতার ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, এটা থেকে 20 সেন্টিমিটার দূরে রাখা আছে, বক্রতার ব্যাসার্ধে রাখা আছে। তাইলে বক্রতার ব্যাসার্ধে রাখা হলে এই যে এখানে বক্রতার ব্যাসার্ধতেই তো প্রতিবিম্বটা তৈরি হবে। তাহলে প্রতিবিম্ব কত দূরে তৈরি হবে? একই জায়গায় 20 সেন্টিমিটার দূরেই তৈরি হবে।